সময়টা তখন 1935 সাল। এই জায়গাটার নাম অ্যাসিডালিয়া প্ল্যানেটিয়া। পৃথিবী নয়, তারা এখন মঙ্গল গ্রহে। নাসা কর্তৃক একটা 6 সদস্যের বৈজ্ঞানিক দল বিগত 17 দিন ধরে এই গ্রহে রিসার্চ চালিয়ে যাচ্ছে। তারা মূলত আশেপাশের বিভিন্ন স্থান থেকে মাটি এবং পাথরের স্যাম্পল কালেক্ট করছে। 18তম দিনেও তারা সবাই গ্রহটির বিভিন্ন স্থান থেকে নমুনা সংগ্রহ করছিল। আর অপর দিক থেকে জোহানসেন নামের এক অফিসার তাদেরকে সর্বক্ষণ নাসার সদর দফতর থেকে মনিটর করছিল। সবকিছু ঠিকঠাক ভাবেই চলছিল, কিন্তু কিছুক্ষণ পরেই নাসার রাডারে একটা বিপদ সংকেত ভেসে আসে। মঙ্গলের যেখানে তাদের দলটা অবস্থান করছিল তার পাশেই সৃষ্টি হয় বিশাল এক বালুঝড়, যার বিশালতা প্রায় 1200 কিলোমিটারের মতো। কিছুক্ষণের মধ্যেই এই ঝড় তাদের অস্তিত্বও বিলীন করে দিতে পারে। এইসব দেখে সদর দপ্তর থেকে ঘোষণা দেওয়া হয় এই মিশনটা এখানেই বন্ধ করতে হবে এবং তাদেরকে তাদের অরবিটে ফিরে আসতে বলা হয়। তারপর হয়তোবা পৃথিবীতে ফিরে আসার আদেশ দেওয়া হবে। তখন তারা সবাই তাদের স্পেসক্রাফটের দিকে রওনা হয়। ততক্ষণে ঝড়ের তীব্রতা তাদের উপর বইতে শুরু করেছে। তবে হঠাৎ করে তাদেরই রিসার্চের একটা কমিউনিকেশন অ্যান্টেনা ভেঙে গিয়ে তাদের মধ্যকার একজন ক্রু মেম্বার, যার নাম হলো মার্ক, তার উপর এসে আঘাত করে। এর ফলে মার্ক ঝড়ের গভীরে কোথাও হারিয়ে যায়। কমান্ডার লুইস, যিনি মঙ্গলে এই মিশনটি পরিচালনা করছিলেন, তিনি মার্ককে এদিক ওদিক খুঁজতে শুরু করেন, কিন্তু ঝড়ের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশেপাশে কিচ্ছু ঠিক মতো দেখা যাচ্ছিল না। তারা সিগন্যাল থেকে বুঝতে পারে মার্কের অক্সিজেন সিলিন্ডার লিক হতে শুরু করেছে। এমত অবস্থায় তার 1 মিনিটের বেশি বেঁচে থাকা সম্ভব নয়। তাই তাদের একজন ক্রু মেম্বারের জন্য সে বাকিদের জীবন বিপদে ফেলতে পারে না। সেজন্য কোনো উপায় না পেয়ে তাদেরকে মার্ককে ছাড়াই পৃথিবীর দিকে রওনা দিতে হয়। ঠিক তার পরদিন সকালে নাসার ডিরেক্টর ডক্টর স্যান্ডার্স এক প্রেস কনফারেন্সে মিডিয়াকে জানান তাদের এই মিশন এখানেই বন্ধ করতে হচ্ছে এবং বিজ্ঞানী মার্কের মৃত্যুর সংবাদ প্রকাশ করে দেয় তারা। অবশ্য বিষয়টা নিয়ে তারা নিশ্চিত নয়, কিন্তু যতটুকু তারা টেকনিক্যাল ভাবে বুঝতে পেরেছে মার্ক এখন পর্যন্ত জীবিত থাকার কথা নয়। যেখানে অপরদিকে মঙ্গল গ্রহে আমরা দেখতে পাই মার্ক এখনো বেঁচে আছে, সে জীবিত আছে। সে অনেকটা আহত। অ্যান্টেনায় থাকা ছোট ছোট লোহার রড তার শরীরের ভেতরে প্রবেশ করেছে। কিছুটা দূরে সে তাদের একটা ক্যাম্প দেখতে পায়। ক্যাম্পে প্রবেশ করে সে তার পরনে থাকা স্যুটটা খুলে ফেলে এবং নিজের পেটের ভেতরে থাকা লোহার টুকরোগুলো বের করতে শুরু করে, যা থেকে অনবরত রক্ত বের হচ্ছিল। ফার্স্ট এইড বক্সের সাহায্যে মার্ক সাময়িকভাবে একটু স্বস্তি পায়। কিছুটা সুস্থ হওয়ার পরে মার্ক ক্যামেরা অন করে কিছু কথা রেকর্ড করে। হয়তো সে আর মাত্র কিছুক্ষণই বেঁচে থাকতে পারবে। তাছাড়াও এই ভিডিওটা কোথাও পাঠানো সম্ভব হবে না, কারণ মনে আছে ঝড়ের কারণে তাদের যেই অ্যান্টেনা ভেঙে গিয়েছিল, মূলত সেটার মাধ্যমেই তারা পৃথিবীর সাথে যোগাযোগ করত। ভিডিওতে মার্ক বলে যে যেই ক্যাম্পে সে আছে সেটা 31 দিনের জন্য বানানো হয়েছিল। যে কোনো সময় সে মারা যেতে পারে, অক্সিজেনের অভাবে, বিস্ফোরণের ফলে, নয়তো খাদ্যের অভাবে। মার্ক ভালো করেই জানে নাসার পরবর্তী মিশন 4 বছর পর লঞ্চ হবে, অর্থাৎ তার মৃত্যু নিশ্চিত। মার্ক নিজেও বিষয়টা বুঝতে পারছে। তাদের ক্রু মেম্বাররা ধরেই নিয়েছে যে মার্ক জীবিত নেই, এই জন্যই তাকে ফেলে চলে গিয়েছিল। তাই এখন তার হাতে কোনো উপায় নেই। মার্ক ক্যাম্পের ভেতরে একটা কোণে বসে মৃত্যুর জন্য অপেক্ষা করতে শুরু করে। আর বাইরে বয়ে যাচ্ছে ভয়ঙ্কর তীব্র বালু ঝড়। যে কোনো সময় এই ক্যাম্প ঝড়ের প্রভাবে ধ্বংস হয়ে যেতে পারে। মার্ক তার কর্মীদের ব্যবহৃত মালামালগুলো গুছিয়ে রাখছিল আর বসে বসে সেই স্মৃতিগুলোই মনে করছিল যেগুলো সে পৃথিবীতে রেখে এসেছে। এভাবেই শুরু হয় সিনেমাটা। বলছিলাম 2015 সালে মুক্তিপ্রাপ্ত একটা আমেরিকান সায়েন্স ফিকশন মুভি দি মার্শিয়ানের গল্প। সাথেই থাকুন, কারণ আজকে দেখবেন মার্ক সেই মানবহীন মঙ্গল গ্রহে কিভাবে বেঁচে ছিল, কত কিছুর সাক্ষী হয়েছিল, আর একদম শেষে কি হয়েছিল তার সাথে। তাহলে চলুন ডুব দেওয়া যাক আজকের গল্পের গভীরে। এভাবে 2 দিন কেটে যায়। ঝড়ের তীব্রতাও কমে গেছে। এই তীব্র ঝড় মোকাবেলা করে যেহেতু সে সার্ভাইভ করতে পেরেছে, তাই তার মনের মধ্যে বেঁচে থাকার আশাটাও সঞ্চালিত হয়েছে। মার্ক তার ক্যাম্পের সকল খাবার একসাথে করে দেখে। এই সব খাবার দিয়ে সে আগামী 1 বছর মোটামুটি বেঁচে থাকতে পারবে, কিন্তু খাবারগুলো তাকে ভালো রাখতে হবে। তাকে যদি জীবিত ফেরত যেতে হয় তাহলে 4 বছর বেঁচে থাকতে হবে। যদি তাকে বেঁচে থাকতে হয় তাহলে তাকে চাষাবাদও করতে হবে, যা প্রায় একদম অসম্ভব, কারণ চাষাবাদ করতে হলে পানির প্রয়োজন। তারপর মার্ক বাইরে গিয়ে সোলার প্যানেল ঠিক করে এবং ব্যবহারযোগ্য করে তোলে। এদিকে পৃথিবীতে তার শেষকৃত্যের কাজ শুরু হয়ে যায়। সবাই মেনে নিয়েছিল যে মার্ক আর বেঁচে নেই, তাই তার শেষকৃত্যে নাসার সকল বিজ্ঞানী উপস্থিত ছিল। অপরদিকে পরদিন সকালবেলা মার্ক যখন ভ্যাকিউম ফ্লাশ করে, তখন তার মাথায় একটা আইডিয়া আসে। মূলত মার্ক একই সাথে একজন উদ্ভিদ বিজ্ঞানী। উদ্ভিদের ওপর সে বিশাল একটা সময় রিসার্চ করেছে, তাই সে আলু চাষ করার সিদ্ধান্ত নেয়। সে তার মলমূত্র দিয়ে এক ধরনের সার তৈরি করে, যার দ্বারা মঙ্গলের মাটিতে আলুর চাষ
করা সম্ভব হলেও হতে পারে। এরপর মার্ক তার ক্যাম্পের মধ্যে একটা বড় জায়গা খালি করে ফেলে এবং চাষ করার জন্য ক্যাম্পের ভেতর একটা জায়গা নির্ধারণ করে। সেই জায়গাটাকে সম্পূর্ণ পলিথিন দিয়ে বেষ্টিত করে, বাইরে থেকে মাটি এনে ভেতরে ভরাট করে এবং তার নিজের তৈরি করা সার দিয়ে চাষযোগ্য করে তোলে সেই মাটিকে। তার কাছে কিছু আলু ছিল খাবার হিসেবে, সেগুলো কেটে তা মাটিতে সে রোপণ করে দেয়। বেশ কয়েকটা দিন চলে যায়, তখন মার্ক প্রায় চিন্তিত হয়ে পড়ে, কারণ এখন তার কাছে নতুন আরো একটা সমস্যা এসেছে। আলু চাষ করার জন্য প্রচুর পানির প্রয়োজন। এই বালুর গ্রহতে যেখানে খাবার পানি পাওয়া যায় না, সেখানে সে কিভাবে চাষের জন্য পানি পাবে? কিছুদিন চিন্তা করার পর মার্কের মাথায় পানি তৈরির সলিউশন মাথায় আসে। সে জানতো হাইড্রোজেনের সাথে অক্সিজেন পোড়ালে তার থেকে পানি পাওয়া যায়, আর তাই সময় নষ্ট না করে হাইড্রোজেন পোড়ানোর একটা মেশিন সে তৈরি করে ফেলে। সেখানকার যন্ত্রাংশগুলো এবং বিভিন্ন উপাদানের মধ্যে সে হাইড্রোজেনের জোগাড় করে এবং ইথেন জোগাড় করে, যা হাইড্রোজেন ও নাইট্রোজেন দ্বারা তৈরি। মার্ক চাষ করার ক্যাম্পে ছোট একটা টেবিল রাখে এবং তার সাথে একটা টেন্ট তৈরি করে। টেন্টটা টেবিলের উপর ঝুলিয়ে দেওয়া হয়, তারপর টেবিলের উপর কিছু অ্যারিডিয়াম ধাতু রেখে তার উপর একটা পাইপ দ্বারা হাইড্রোজেনের ফোঁটা ফেলা হয়। রেডিয়াম ধাতুর ওপর হাইড্রোজেনের ফোঁটা পড়তেই নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাস আলাদা হয়ে যায়। এখন মার্কের প্রয়োজন আগুন, কিন্তু মঙ্গল গ্রহে আগুন জ্বালানো অত্যন্ত বিপজ্জনক। অবশ্যই সে বাইরে কিছু করতে পারবে না, যা করার তাকে ভেতরেই করতে হবে, যেটা খুবই বিপজ্জনক। তাছাড়াও স্পেস মিশনগুলোকে দাহ্য পদার্থ থেকে দূরে রাখা হয়। মার্ক চিন্তিত হয়ে পড়ে, সে তার স্রষ্টাকে স্মরণ করছিল, আর যেহেতু তারা খ্রিস্টান ধর্মাবলম্বী, তাই সিনেমার এই দৃশ্যে সে তাদের ধর্মগুরু যিশুর সাথে লাগানো একটা কাঠের টুকরো দেখতে পায়। কাঠের টুকরোকে ভালো করে কেটে ব্যাটারির স্পার্কের মাধ্যমে আগুন জ্বালিয়ে টেন্টের ওপর সে রেখে দেয়। তারপর আগুনের সংস্পর্শে পরিমাণ মতো অক্সিজেন দেয়। অক্সিজেন পোড়ার কারণে বাষ্প আকারে পানির সৃষ্টি হতে থাকে, যা দেখে মার্ক আনন্দে চিৎকার করে ওঠে। ঠিক তখনই সেখানে একটা ছোটখাটো বিস্ফোরণ হয়ে যায়। বিস্ফোরণে মার্কের কোনো ক্ষতি না হলেও সে চিন্তায় পড়ে যায় বিস্ফোরণের কারণ নিয়ে। এক পর্যায়ে সে বুঝতে পারে মূলত তার ক্যালকুলেশন সবকিছুই সঠিক ছিল, কিন্তু সে যে প্রতিনিয়ত নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে এখানে বাতাসের মধ্যে পরিবর্তন করছে, সেই বিষয়টা ক্যালকুলেশন করেনি। এ কারণে অক্সিজেনের পরিমাণ সেখানে বেশি হয়ে গিয়েছিল, এতে বিস্ফোরণ হয়। মার্ক তখন হেরে না গিয়ে আবার পুনরায় চেষ্টা করতে শুরু করে। আবারও সে সম্পূর্ণ সতর্কতা মেনে হেলমেট পরে বিষয়টি শুরু করে। সব ঠিকঠাক দেখে মার্ক তার চেম্বারে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে যখন মার্ক তার চাষের ক্যাম্পে যায়, সে দেখে আশেপাশের সব মাটি ভিজে আছে, অর্থাৎ সে সফল হয়েছে। অন্যদিকে নাসার সদর দপ্তরে ভিনসেন্ট কাপুর নামের একটা লোক নাসার ডিরেক্টর ডক্টর সেন্ডার্সের সাথে দেখা করতে আসে। তিনি তাকে রিকোয়েস্ট করে আকাশে থাকা তাদের স্যাটেলাইট অ্যাসিডালিয়া প্ল্যানেটিয়াকে তাদের মিশন স্পটের দিকে ঘোরাতে, অর্থাৎ মঙ্গল গ্রহের দিকে ঘোরাতে। মঙ্গল গ্রহে অক্সিজেন খুবই কম মাত্রায় থাকার কারণে ওখানে লাশ পৌঁছবে না, তাই সে চাচ্ছিল মার্কের মৃতদেহ পৃথিবীতে ফিরিয়ে আনতে। কিন্তু ডক্টর সেন্ডার এতে রাজি হয় না, কারণ তার ভয় ছিল পুরো পৃথিবী যখন নাসার এই ব্যর্থতার চিত্র দেখতে পাবে, যা নাসার জন্য খুবই লজ্জাজনক। তাছাড়াও এ কারণে পৃথিবীতে মিশনে তাদের ফান্ড পেতেও অসুবিধা হবে। ভিনসেন্ট তাকে বোঝানোর চেষ্টা করে, যদি আমরা আমাদের নেক্সট মিশন মার্কের লাশ উদ্ধারের জন্য করি, তাহলে জনতার আমাদের প্রতি সিম্প্যাথি বেড়ে যাবে। এতে পরবর্তীতে রাজনৈতিক দলের থেকে আমরা ফান্ড নিতে পারবো। যা শুনে সেন্ডার্স কি বলবে বুঝতে না পেরে চুপ করে থাকে। এক ব্যর্থ প্রচেষ্টা নিয়ে সে নাসা থেকে বের হয়, কিন্তু হাল ছেড়ে দেয় না। টি স্যাটেলাইট স্পেশালিস্ট মিন্ডিকে ক্যামেরাগুলো ওই মিশন স্পটের দিকে ঘুরাতে বলে। তখনই সে কিছু অপ্রত্যাশিত মুভমেন্ট লক্ষ্য করে তাদের মিশন স্পটে, যা দেখে সে সাথে সাথে ভিনসেন্ট কাপুর ও নাসার মিডিয়া রিলেটেড কমান্ডার অ্যানিকে ডাক দেয়। তারা দেখতে পায় যেই সোলার প্যানেল সেই ঝড়ের কারণে ময়লা হয়েছিল, একদম ঢেকেছিল, সেটা আজ সম্পূর্ণ পরিষ্কার। অবশ্য খুবই ঘোলা দেখা যাচ্ছে বিষয়টা, কিন্তু বোঝা যাচ্ছে কোনো পরিবর্তন অবশ্যই এখানে হয়েছে এবং সেই সোলার প্যানেল এখন ব্যবহৃতও হচ্ছে, যার সাথে সাথে রবার্টি ও তার আগের জায়গায় নেই। এই মুভমেন্ট দেখে তারা শিওর হয়ে যায় মার্ক এখনো বেঁচে আছে। মার্ক সেই ইকুইপমেন্টগুলো নতুন করে ব্যবহারের উপযোগী করে তুলেছে। নাসা থেকে শক্তভাবে নির্দেশনা দেওয়া হয় মঙ্গল গ্রহ থেকে ফিরে আসা ওই স্পেসক্রাফটে যাতে কোনোভাবেই মার্কের বেঁচে থাকার খবর না পৌঁছায়, কারণ এতে তারা মানসিকভাবে আরো ভেঙে পড়বে। মূলত সেই ঝড়ের পরে যারা পৃথিবীর থেকে ফেরত আসছিল, তারা এখনো পৃথিবীতে ফেরত আসতে পারেনি। তারা অর্ধেক রাস্তাও পার হতে পারেনি। পৃথিবীতে আসতে তাদের প্রায় 6 মাসের মতো সময় লেগে যাবে। সেজন্যই সেখানে নির্দেশনা দেওয়া হচ্ছিল যেন কোনোভাবেই তাদের কাছে এই খবর না পৌঁছায়, কারণ এতে করে তারা মার্ককে বাঁচাতে আবারও ফেরত চলে যাওয়ার একটা সিদ্ধান্ত নিতে পারে, যেটা অবশ্যই আরো খারাপ হবে। এতে করে অন্যান্য ক্রু মেম্বাররাও বিপদে পড়তে পারে। মার্কের এই অবস্থার জন্য তারা নিজেদেরকে দায়ী মনে করবে। তাছাড়া এরকম পরিস্থিতিতে আবেগের বশবর্তী হয়ে যে কোনো ভুল সিদ্ধান্ত তারা প্রত্যেকে নিতে পারে। তারা মার্ককে রেস্কিউ করার জন্য একটা মিশনের পরিকল্পনা করে, যেটা তাদেরকে না জানিয়ে করা হবে। কিন্তু এই মিশনটা পরিচালনা করতে তাদের আরো 4 বছর সময় লাগবে। সেজন্য তারা সিদ্ধান্ত নেয় মার্কের বেঁচে থাকার জন্য খাদ্য এবং প্রয়োজনীয় দ্রব্য সহকারে একটা স্পেসশিপ সেখানে পাঠাবে। কিন্তু এই স্পেসশিপ পাঠাতে তাদের আরো 9 মাসের মতো সময় লাগবে।
মার্ককে যে করেই হোক সেখানে 9 মাস সার্ভাইভ করতে হবে। কিন্তু মার্ক এই সকল বিষয়ে এখনো কিচ্ছু জানে না যে পৃথিবীবাসী তার সম্পর্কে জেনে গিয়েছে। সেন্ডার্স জেবিএল নামের একটা কোম্পানির কাছে তারা যায় যেটা নাসার জন্য স্পেসশিপ তৈরি করে। তিনি তাদেরকে 3 মাসের সময় দিয়ে একটা স্পেসশিপ তৈরি করতে বলে, তার মাধ্যমে মার্কের কাছে খাদ্য ও প্রয়োজনীয় দ্রব্য পাঠানো হবে। জেবিএল এর ডিরেক্টর ব্রুস তাকে জানায় এই কাজ শেষ করতে তাদের কমপক্ষে 6 মাস লাগতে পারে। সেন্ডার্স তাকে রাত দিন কাজ করার পরামর্শ দেয় এবং বলে যে কোনো মূল্যে তাকে স্পেসশিপটা তৈরি করে দিতে। তাদের পরিকল্পনা ছিল এই স্পেসশিপের মধ্যে আগামী 4 বছর বেঁচে থাকার জন্য খাদ্য এবং প্রয়োজনীয় দ্রব্য পাঠাবে, যাতে করে সে আগামী 4 বছর বেঁচে থাকতে পারে। আর সেখানে থেকেই মার্ক এই স্পেস মিশনটা পরিচালনা করবে। এতে তাদের মিশনে আরো সাফল্যের দিকটা বেড়ে যাবে। ভিনসেন্ট দ্বিতীয়বার প্রেস কনফারেন্সে মার্কের বেঁচে থাকার খবর প্রকাশ করে এবং মার্কের সাথে যোগাযোগ করার প্রচেষ্টার কথা জানায়। জনগণকে আরো বলে তারা মার্ককে জীবিত উদ্ধার করে নিয়ে আসবে, যা সেন্ডার্সের কাছে দুঃস্বপ্নের মতোই লাগছিল তখন। তারপরও নাসা কোনো সুযোগ হাতছাড়া করতে চাচ্ছিল না। এভাবেই বেশ অনেক দিন কেটে যায়। এখন পর্যন্ত নাসা মার্কের সাথে কোনো প্রকার যোগাযোগ স্থাপন করতে সফল হয়নি। আর অপরদিকে মঙ্গল গ্রহে মার্ক যখন চাষ করার স্থানে যায় তখন সে দেখে একটা আলুর ছড়া মাটি ভেদ করে অঙ্কুরিত হয়েছে, যা দেখে মার্কের বেঁচে থাকার প্রদীপ জ্বেলে ওঠে। মার্ক এমন ভাবে চারাটির দিকে তাকিয়েছিল যেন সদ্য বাবা হওয়া একজন লোক তার নবজাতক সন্তানকে দেখছে। রাতের বেলা মার্ক হিসাব করে বের করে নাসার পরবর্তী মিশন এখান থেকে প্রায় 3200 কিলোমিটার দূরে করা হবে। তাকে যদি জীবিত ফেরত যেতে হয় তাহলে তাকে এই 4 বছরের ভেতর এই দূরত্ব অতিক্রম করে সেখানে কোনোভাবেই হোক পৌঁছাতেই হবে। মার্কের কাছে এখন যে রোভার যান রয়েছে তা ঘন্টায় 35 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এরপরের ব্যাটারি পুনরায় চার্জ দিতে হবে। এমন করে চলতে থাকলে তাকে তার গন্তব্যে যেতে কমপক্ষে 52 দিন সময় লাগবে। মার্ক সময় নষ্ট না করে একটা রোভার যান থেকে ব্যাটারি খুলে তার নিজের রোভার যানে লাগিয়ে দেয় এবং অপ্রয়োজনীয় সকল যন্ত্রপাতি ফেলে দেয়, যাতে একবার চার্জ দিয়ে দীর্ঘ সময় চলা যেতে পারে। রোভার যানটি দিয়ে দিনের বেলা চলাফেরা করা গেলেও রাতের বেলা চলাফেরা করা যায় না, কারণ রাতে মঙ্গলে হাড় হিম করা ঠান্ডা পড়ে আর সেখানে সোলার পাওয়ার ব্যবহার করাও সম্ভব নয়। রাতে সে সোলার শক্তি কোথায় পাবে? আর সেখানে রাতের বেলায় -16 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যায়। এই সমস্যা থেকে বাঁচার জন্য সে একটা নিউক্লিয়ার ব্যাটারির ব্যবস্থা করে, যেটা মঙ্গলে নামার পরে তারা মাটির ভিতর পুঁতে রেখেছিল, কারণ যদি কোনো কারণে ব্যাটারিতে কোনো আঘাত আসে তাহলে ব্যাটারি থেকে নির্গত রেডিয়েশনের ফলে তারা সবাই মারা যাবে। মার্ক অতি সাবধানে ব্যাটারিটির তার রোভার যানে তুলে, যার ফলে ব্যাটারি থেকে বের হওয়া গরমে তার ঠান্ডার সমস্যা দূর হয়। মার্ক যেমনটা চিন্তা ভাবনা করেছিল তার সেই 3200 কিলোমিটার পথ পাড়ি দিতে 52 দিনের মতো সময় লাগবে। সেজন্য সে সবকিছু রেডি করে নিজের কাছে রেখে দেয়, কারণ 4 বছর পর তাকে তার যাত্রা শুরু করতে হবে। এদিকে তার লাগানো আলুর গাছগুলো এতদিনে বড় হয়ে গেছে এবং ব্যাপক ফলন হয়েছে। সে বড় আলুগুলোকে খাবার জন্য মজুদ রাখে এবং ছোট আলুগুলোকে আবার মাটিতে বপন করে দেয়, কারণ তাকে 4টা বছর টিকে থাকতে হবে এবং নিয়মিত চাষ করে যেতে হবে। মার্ক বুঝতে পারছিল আলু খেয়ে না হয় সে বেঁচে থাকতে পারবে, কিন্তু পৃথিবীতে ফিরে যেতে হলে নাসার সাথে তার যোগাযোগ স্থাপন করতেই হবে। মঙ্গলের ম্যাপে চোখ বোলাতে সে একটা জায়গার সন্ধান পায়। বহু বছর আগে মঙ্গলে গবেষণার জন্য নাসা থেকে একটা রোভার পাঠানো হয়েছিল, যেটা কিনা পরবর্তীতে কোনো এক কারণবশত নাসা থেকে ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল। যেটা ধারণা পাওয়া যায় হয়তোবা ব্যাটারির চার্জ শেষ হওয়ার কারণেই সেটা ডিসকানেক্টেড হয়েছিল। রোভারটি খোঁজার জন্য তখন মার্ক বেরিয়ে পড়ে। নাসার স্যাটেলাইট ডিপার্টমেন্ট থেকে সার্বক্ষণিক মার্কের ওপর তখন নজর রাখা হচ্ছিল, কিন্তু মার্ক কিছুই জানে না। তারা কিছুই বুঝতে পারছিল না মার্ক কোথায় যাচ্ছে। মার্ক নিজের সাথে কিছু খাবার নিয়ে সেই রোভার খুঁজতে বের হয়েছিল। ভিনসেন্ট মঙ্গলের ম্যাপ বের করে কিছু ক্যালকুলেশন করতেই বুঝতে পারে মার্ক বহু বছর পুরনো সেই রোভারের সন্ধানে যাচ্ছে। তাই ভিনসেন্ট দ্রুত ক্যালিফোর্নিয়ার একটা ল্যাবরেটরিতে চলে যায়, যেখান থেকে ওই রোভারটি পরিচালনা করা হতো। রোভারটির কমিউনিকেশন সিস্টেম পুনরায় চালু করার প্রস্তুতি নেওয়া হয়, কারণ মার্ক সেটাকে খুঁজে বের করলে সেটাকে সে রিস্টার্ট করতে পারবে। মার্ক ম্যাপ অনুযায়ী ওই জায়গায় গিয়ে মাটি খুঁড়তে শুরু করে। এক পর্যায়ে সে ওই রোভারটা বের করতে সক্ষম হয়। এবার মার্ক রোভারটি তার সাথে নিয়ে ক্যাম্পের দিকে ফেরত যেতে শুরু করে, কিন্তু চার্জ না থাকার কারণে সেটা অন হচ্ছিল না। পরবর্তীতে ক্যাম্পে পৌঁছে মার্ক তার ক্যাম্পের ইলেকট্রিসিটির মাধ্যমে রোভারটিতে বৈদ্যুতিক সংযোগ দেয়। কিছুক্ষণ পর মেশিনটি অন হয়। মার্ক রোভারের অ্যান্টেনা পৃথিবীর দিকে ঘোরাতেই সাথে সাথেই ল্যাবরেটরিতে সিগন্যাল চলে আসে। তখন তারা বুঝতে পারে মার্ক রোভারটা চালু করতে সক্ষম হয়েছে। তখন তারা রোভারের ক্যামেরা অন করে দেয়। ক্যামেরা অন হচ্ছে দেখতে পেয়ে মার্ক বুঝতে পারে কেউ না কেউ তার সাথে সংযোগ স্থাপন করার চেষ্টা করছে। এখন মার্কের সামনে আরেকটা সমস্যার উদয় হয়। এই রোভারটা দ্বারা কেবলমাত্র এক পাশ থেকে সংকেত পাঠানো যেত, কেবলমাত্র মঙ্গল থেকে ছবি তুলে পৃথিবীতে পাঠানো যেত। পৃথিবী থেকে তার কাছে কোনো বার্তা আসা সম্ভব ছিল না। তখনই মার্ক তার মাথা থেকে একটা বুদ্ধি বের করে। ক্যাম্পে থেকে 3টা বোর্ড নিয়ে আসে এবং একটাতে লিখে তোমরা কি আমাকে খুঁজে পেয়েছো, তার এক পাশে হ্যাঁ, অপর পাশে না লিখে বোর্ডগুলো পাশাপাশি রাখে। মার্কের এই বিচক্ষণতা দেখে ভিনসেন্ট কিছুটা হেসে দেয় এবং হ্যাঁ বোর্ডটির দিকে ক্যামেরাটি মুভ করে, কারণ তার ক্যামেরার হেড ঘোরানো যেত, যা দেখে মার্ক
আনন্দে আত্মহারা হয়ে পড়ে। এরপর তাদের সাথে বেশ কিছুক্ষণ এই পদ্ধতিতে কথা চলাচলি হয়, কিন্তু সমস্যা হলো এই পদ্ধতিতে মার্ক পৃথিবী থেকে কোনো বার্তা পাচ্ছিল না। তাছাড়াও তা ছিল অনেক সময় সাপেক্ষ, তাদেরকে সকল উত্তর হ্যাঁ এবং নাতেই দিতে হচ্ছিল। মার্ক তার মাথা খাটিয়ে একটা ভাষার মডিউল বের করে, যার অক্ষরগুলো ছিল হেক্সাডেসিমেলে। হেক্সাডেসিমেলে অক্ষর ছিল সর্বমোট 16টি, যেখানে অক্ষরগুলো হলো 0 থেকে 9, এ থেকে এফ। হেক্সাডেসিমেলে অক্ষরগুলো ASCII কোডের মাধ্যমে পরিবর্তন করে ইংরেজি অক্ষরে পরিবর্তন করা সম্ভব। মার্ক জোহেনসেনের কম্পিউটারে এই কোডগুলো দেখতে পায়। যেহেতু তার কাছে থাকা ক্যামেরা 360 কোণে ঘুরতে পারে, তাই মার্ক হেক্সাডেসিমেলের সবগুলো অক্ষর ক্যামেরার চারপাশে লাগিয়ে দেয়। অন্যদিকে ভেনসেনের কাছে সবকিছুর ছবি যাচ্ছিল, তাই সেও বুঝতে পারে মার্ক কি করতে চাচ্ছে। তাই ভেনসেন্টও তাদের চারপাশে হেক্সাডেসিমেল নাম্বার লাগিয়ে দেয়। এর মাধ্যমে ল্যাব থেকে তাকে কিছু জিজ্ঞাসা করা যাবে। ভেনসন মার্ককে একটা নম্বরের সিকোয়েন্স দেয়, যাকে ডিকোড করলে পাওয়া যায় হাউ অ্যালাইভ, তার মানে তুমি কিভাবে বেঁচে আছো। এর উত্তরে মার্ক একটা বোর্ডে সবকিছু লিখে জানায়। এরপর নাসা তাকে রোভারের একটা হ্যাকিং কোড পাঠায়। এর ফলে মার্ক তাদের সাথে পুরো দস্তর কমিউনিকেশন করতে সক্ষম হয়। এক পর্যায়ে মার্ক জিজ্ঞাসা করে তার বেঁচে থাকার খবর স্পেসক্রাফটে থাকা বাকি সদস্যরা জানে কিনা। এর উত্তরে ভিনসেন্ট বলে তোমার বেঁচে থাকার খবর ওই 5 জন বিজ্ঞানীদের জানানো হয়নি, কারণ এতে করে তারা আবেগের বশবর্তী হয়ে যদি কোনো সিদ্ধান্ত নেয় তাহলে সেখানে আমাদেরই ক্ষতি হবে। যা শুনে মার্ক কিছুটা রাগান্বিত হয় এবং কথা বলা বন্ধ করে দেয়। মঙ্গল থেকে স্পেসক্রাফটটি যাত্রা শুরু করছিল, তা আজ 4 মাস হলো। হঠাৎ করে স্পেসক্রাফটের ভিডিও বার্তা আসে। মিস হেন্ডারসন নামের একজন নাসা বিজ্ঞানী তাদেরকে একটা ভিডিও বার্তায় বলে তাদের সহকারী মার্ক এখনো বেঁচে আছে। এই খবরটা জানতে পেরে সবাই অনেক হতাশ হয়ে পড়ে, কারণ তাদের একজন সহকারীকে তারা রেখে কাপুরুষের মতো তারা পালিয়ে এসেছে। কিন্তু এই মুহূর্তে তাদের কিছু করার নেই, কারণ তাদের স্পেসক্রাফট এখন মঙ্গলের পুরোপুরি বিপরীত দিকে। তারা এখন পৃথিবীর ভূপৃষ্ঠের দিকেই এগিয়ে যাচ্ছে। চাইলেও তারা আর মঙ্গলে ফেরত যেতে পারবে না, তাই সবাই আবেগী হয়ে কান্না শুরু করে। এদিকে মার্ক তখন বাহির থেকে তার কাজ শেষ করে ক্যাম্পের ভেতর প্রবেশ করে। তখন এয়ারলক বিস্ফোরিত হয়, কারণ এর ক্যাম্পটি 30 দিন সার্ভাইভ করার জন্যই তৈরি করা হয়েছিল, যার কারণে এক পাশে ব্লাস্ট হয়। এতে আলুর ক্যাম্পটা নষ্ট হয়ে যায়। এখানে আর কোনো প্রকার চাষাবাদ করা সম্ভব নয়, জায়গাটা সম্পূর্ণভাবে ডিস্ট্রয় হয়ে গিয়েছে। এই ঘটনায় মার্ক খুবই ভেঙে পড়ে, কারণ তার খাদ্যের একমাত্র যোগান ছিল এই চাষাবাদ। বিস্ফোরণের কথা সে ভিনসেন্টকে জানায়। ভিনসেন্ট তাকে পরামর্শ দেয় একদিনের খাবার যেন সে 3 দিনে খায়। এর ফলে তার কাছে থাকা অবশিষ্ট খাবার শেষ হওয়ার আগে নাসা তার কাছে খাদ্য এবং প্রয়োজনীয় দ্রব্য পাঠিয়ে দেবে। সেই মোতাবেক মার্ক তার অবশিষ্ট খাদ্য হিসাব করে রেখে দিতে শুরু করে। সেই সাথে প্লাস্টিক ব্যাগগুলো এবং টেপ দিয়ে ব্লাস্ট হয়ে যাওয়া কিছুটা জায়গা সে ঠিক করে নেয়। টেকসই না হলেও এর বাহিরের ধুলাবালু থেকে সেটাকে রক্ষা করা যাবে। মার্ক তখনই বুঝতে পারে আশেপাশে আবারও ঝড় শুরু হয়েছে। ভাগ্যবশত ক্যাম্পের আরো একটা এয়ারলক ছিল, তাই মার্ক বাহিরে আসা যাওয়া করতে পারছিল। এদিকে মার্কের কাছে খাদ্য পাঠানোর জন্য যে স্পেসশিপটা রেডি হচ্ছিল, তাড়াহুড়ার কারণে সেটাকে ঠিকভাবে টেস্ট না করেই মঙ্গল গ্রহের উদ্দেশ্যে লঞ্চ করে দেওয়া হয়। এটা ছিল নাসার সব থেকে বড় ভুল সিদ্ধান্ত। স্পেসশিপটা কিছু দূর ওঠার পর বায়ুমণ্ডলের চাপ সহ্য করতে না পেরে বিস্ফোরিত হয়। একেই বলে মরার ওপর খাড়ার ঘা। একদিকে তার চাষ করার চেম্বারটাই নষ্ট হয়ে যায়, অপরদিকে পৃথিবী থেকে পাঠানো খাদ্য আর যেতে পারছে না। এই ঘটনার পর মার্ক সম্পূর্ণরূপে হতাশ হয়ে পড়ে। কি করবে ভেবে না পেয়ে স্পেসক্রাফটের কমান্ডার লুইসের কাছে একটা বার্তা পাঠায়। সেখানে সে বলে আমার এই শেষ কথাগুলো আমার পরিবারের কাছে পৌঁছে দিও। তারপরও সে হাল ছেড়ে না দিয়ে কিছু করার চেষ্টা করে। জনমানবহীন এই গ্রহে, যেখানে নাকি কিচ্ছু জন্মায় না, এমন একটা জায়গায় সেখানে সে আর কি করবে। নাসার ব্যর্থতার পর সাহায্যের হাত বাড়িয়ে দেয় চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে জানানো হয় তারা খাদ্য ও স্পেসশিপ দিয়ে সাহায্য করতে প্রস্তুত। আসলে তারা সাহায্যের আড়ালে পুরো পৃথিবীকে তাদের প্রযুক্তিগত শক্তির কথা জানান দিতে চাচ্ছিল। চায়নার কাছে অলরেডি একটা স্পেসশিপ তৈরি করা ছিল, যার নাম ডাইয়াংসেন, যা সর্বোচ্চ উন্নত প্রযুক্তি দিয়ে বানানো। CNSA থেকে নাসার সাথে যোগাযোগ করার চেষ্টা করে। নাসাও তাদের সম্মতি দিয়ে একসাথে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করে। দুই পক্ষ মিলেই স্পেসশিপ মঙ্গলে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল। তখন রিচ পার্লেন নামের একজন বিজ্ঞানী নাসার অথরিটির কাছে একটা প্রস্তাব নিয়ে যায়। সে একটা উপায় বের করেছে যার মাধ্যমে অল্প খরচে মার্কের কাছে খাদ্য সরবরাহ করা সম্ভব। এই মুহূর্তে যে স্পেসক্রাফটটা পৃথিবীর দিকে এগিয়ে আসছে সেটাকে কাজে লাগিয়ে পুনরায় আবার মঙ্গলে পাঠানো হবে। স্পেসক্রাফটটা যখন পৃথিবীর কাছাকাছি চলে আসবে তখন এর গতি বাহ্যিকভাবে বৃদ্ধি করে দেওয়া হবে। স্পেসক্রাফটটি পৃথিবীর অভিকর্ষ ত্বরণের বিপরীতে চলে যাবে এবং পুনরায় মঙ্গলের দিকে অগ্রসর হতে থাকবে, এবং সেই সময় একটা খাদ্য বোঝাইকৃত মেভ তার সাথে যুক্ত করে দেওয়া হবে। মঙ্গলের কাছাকাছি এলে মেভটি নিচে ফেলে দেওয়া হবে এবং তারা পুনরায় পৃথিবীতে চলে আসবে, কারণ একবার মঙ্গলে ল্যান্ড করলে জ্বালানির অভাবে আর পৃথিবীতে ফিরে আসা সম্ভব নয়। তাই মরিচের ধারণা এটাই সবচেয়ে সহজ উপায় খাদ্য সরবরাহ করার জন্য। কিন্তু ডক্টর সেন্ডার্স এই পরিকল্পনাটি প্রত্যাখ্যান করে দেয়। রিচের এই পরিকল্পনাটি তারা কেউ কোনো গুরুত্ব দেয় না।
না, একজনকে বাঁচাতে গিয়ে বাকি 5 জনের জীবন ঝুঁকিতে ফেলার মতো বোকামি তারা করতে চায় না। বাকি 5 জন এই বিষয়টার সাথে যুক্ত হলে তাদের জীবনের বেশ ঝুঁকি হতে পারে। এদিকে মার্ক যে গবেষণার জন্য মঙ্গলে এসেছিল তা সে একাই করতে শুরু করে দেয়। এক পর্যায়ে একাই সে গবেষণা সফলতার সাথে সমাপ্ত করে। অন্যদিকে রিচ নাসার থেকে বেরিয়ে যায়। ভিনসেন্টো সেন্ডার্স সে কক্ষে বসে মিটিং করছিল, আর একজন বিজ্ঞানী ছিল যার নাম হলো মিচের যুক্তি সিদ্ধান্ত কেবলমাত্র কমান্ডার লুইসের কাছে তারা মঙ্গলে ফেরত যাবে নাকি পৃথিবীতে ফিরে আসবে। মিচ তার চাকরির মায়া না করে রিচের সম্পূর্ণ প্ল্যান ইমেইলের মাধ্যমে লুইসকে জানায়। প্ল্যানটি শুনে তারা কিছুটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, কারণ এই মিশনে নাসার কোনো সমর্থন থাকবে না, আর তারা যদি নাসাকে না জানিয়ে কোনো কিছু করে তাহলে সেটা নাসার নিয়ম বহির্ভূত কাজ হবে। তারপরও আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয় তারা মার্কের কাছে ফিরে যাবে। এই সিদ্ধান্তটা অনেকটা মৃত্যুকে আলিঙ্গন করে নেওয়ার মতো, কারণ আবার মঙ্গলে ফিরে গেলে আগামী 900 দিন তাদেরকে মহাকাশে থাকতে হবে। তাছাড়াও একটু ভুল হলেই তারা সবাই মারা যাবে। তবুও তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়। স্পেসক্রাফট থেকে মার্কের সাথে যোগাযোগ করা হয়। লুইস তাকে সমস্ত প্ল্যান সম্পর্কে জানায়। মার্ক তখন প্ল্যানে কিছুটা পরিবর্তন আনে। মার্ক বলে মঙ্গলে তারা একটা এক্সট্রা ম্যাপ রেখে দিয়েছিল। স্পেসক্রাফট যখন মঙ্গলের অরবিটে ঢুকবে তখন সে ম্যাপটি নিয়ে স্পেসক্রাফটের কাছাকাছি চলে আসবে। তখন স্পেসক্রাফটের সাথে ম্যাপটিকে সংযুক্ত করা হবে। এভাবেই সে স্পেসক্রাফটের ভিতরে প্রবেশ করবে। এভাবেই তারা একসাথে মার্ককে নিয়ে পৃথিবীতে ফিরে আসতে পারবে। অর্থাৎ মাঝখান দিয়ে চায়নার সেই কথা আর অন্যান্য যা কিছু সিদ্ধান্ত হয়েছিল সেই সব কিছু এখন বাতিল করে দেওয়া হয়েছে। তারা এক প্ল্যানিং এর উপর চলবে। পরিকল্পনাটা করা যতটা সহজ, কাজটা সম্পূর্ণ এর থেকেও বহুগুণে কঠিন। একটা ভুল সিদ্ধান্তই মৃত্যুর কারণ হতে পারে। তাই পরিকল্পনা মোতাবেক ডক্টর লুইস স্পেসক্রাফটের দিক পরিবর্তন করে অভিকর্ষ ত্বরণের বলয় ঘুরিয়ে মঙ্গলের দিকে যাত্রা শুরু করে। নভোচারীদের এরকম সিদ্ধান্ত দেখে নাসা এবং সিএনএসএ অবাক হয়ে যায়। মার্ক বাঁচুক আর না বাঁচুক, স্পেসক্রাফটে থাকা নভোচারীরা মারা যাবে এটা নাসা প্রায় নিশ্চিত। সেন্ডার্স বুঝতে পারে লুইসকে এই প্ল্যান লিক করার কাজটি করেছে মিচ, আর তাই সে তাকে এই মিশনের পর ইস্তফা দেওয়ার আদেশ দেয়। এদিকে মার্কও তার দিক থেকে সব রকম প্রস্তুতি নিতে শুরু করে। সে হাবের সমস্ত কানেকশন অফ করে দেয় এবং রোভারে করে ম্যাপের দিকে যাত্রা শুরু করে। সারাদিন সোলার প্যানেলের মাধ্যমে রোভারের ব্যাটারি চার্জ দেয়। রাতের বেলা ম্যাপের উদ্দেশ্যে রওনা দেয়। কয়েকদিন পরে সে ম্যাপে পৌঁছায়। খাবার খেয়ে মার্ক ম্যাপটাকে রিপেয়ার করা শুরু করে। সে ম্যাপটা রিপেয়ার করে আরো শক্তিশালী করার চেষ্টা করে। সেই সাথে ম্যাপটা হালকা করার জন্য ম্যাপে থাকা বিভিন্ন অপ্রয়োজনীয় সরঞ্জাম বাহিরে ফেলতে শুরু করে। এমনকি এর উপরে থাকা ভারী ছাদটাও ফেলে দিয়ে সেখানে প্লাস্টিকের ব্যাগের মাধ্যমে ছাদ লাগিয়ে দেয়। এভাবেই 7 মাস কেটে যায়। সকল প্রস্তুতি যেন শেষ পর্যায়ে। অবশেষে সেই দিনটির সম্মুখীন হয় পুরো পৃথিবী। সবাই যেন স্যাটেলাইটের দিকে তাকিয়েছিল অধিক আগ্রহে। নাসা কর্তৃপক্ষ সর্বক্ষণ স্পেসক্রাফটের গতিবিধির উপর লক্ষ্য রাখছিল। মার্ক তার প্রেস স্যুট পরে ম্যাপে উঠে বসে। স্পেসক্রাফটটি মঙ্গলের অরবিটের কাছাকাছি এসে পৌঁছায়। স্পেসক্রাফট থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে ম্যাপটা লঞ্চ করে দেওয়া হয়। মার্কের আরোহণকৃত ম্যাপটা ছুটে চলে স্পেসক্রাফটের উদ্দেশ্যে, কিন্তু বায়ুমণ্ডলের অত্যাধিক চাপ থাকার কারণে মার্ক হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে। বেশ কয়েক মিনিট তার জ্ঞান ছিল না। পুরো পৃথিবীতে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বজায় থাকে। কয়েক মিনিট পর মার্কের জ্ঞান ফিরে আসে। মার্কের সাড়া পেয়ে আবারও সবাই আশায় বুক বাঁধে। স্পেসক্রাফটে তখন আরেকটি বড় সমস্যা তৈরি হয়। প্রয়োজনের তুলনায় তাদের গতিবেগ অনেক বেশি ছিল। এই গতিতে চলতে থাকলে তারা ম্যাপকে অতিক্রম করে যাবে, ফলে তারা মার্ককে আর ধরতে পারবে না। এই সময় লুইস একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। সে ভোগেলকে বলে এখানে যা কিছু আছে তা দিয়ে সে যেন একটা বোমা তৈরি করে ফেলে। তারা সেই বিস্ফোরক দিয়ে স্পেসক্রাফট এরিয়ার লক ধ্বংস করে দেবে। এই সিদ্ধান্তে ভোগেল আতঙ্কিত হয়ে পড়ে এবং বলে এইরকম সিদ্ধান্ত পাগলের মতো নেওয়া সিদ্ধান্ত হবে, তাছাড়া আর কিছুই না। তারপরেও সে তাকে বিস্ফোরকটি তৈরি করার জন্য নির্দেশ দেয়। ভোগেলও কয়েক মিনিটের মধ্যে সেটা তৈরি করে এয়ারলকের সাথে লাগিয়ে দেয়। তারপর তারা ফ্রিজ ও রিঅ্যাক্টর রুমটা সিল করে দেয় যাতে বিস্ফোরণের ফলে অন্য কোথাও ক্ষতিগ্রস্ত না হয়। তাদের এই পরিকল্পনাটিও কাজে লেগে যায়। এয়ারলক বিস্ফোরিত হওয়ার সাথে সাথে স্পেসক্রাফটের গতি অনেকটা কমে যায়। তখন কমান্ডার লুইস একটা স্পেস চেয়ারের মাধ্যমে স্পেসক্রাফটের বাহিরে চলে আসে। পুনরায় স্পেসক্রাফটে ফেরার জন্য সে তার সাথে একটা দড়ি বেঁধে নিয়ে আসে, কিন্তু দড়ি ছোট হওয়ার কারণে লুইস ম্যাপ পর্যন্ত যেতে পারছিল না। ঠিক তখন মার্ক তার জীবনের সব থেকে বড় ঝুঁকিটা নিয়ে ফেলে। সে ম্যাপ থেকে বেরিয়ে আসে এবং নিজের 2 হাতে 2টো ফুটো করে অক্সিজেন লিক করে দেয়। ফলে সে লুইসের কাছাকাছি যাওয়া শুরু করে। লুইস তাকে হাত বাড়িয়ে ধরতে চায়, কিন্তু হাত ফসকে সে তার হাত থেকে দূরে চলে যেতে থাকে। কিন্তু ঠিক সেই সময় মার্ক দড়িটি ধরে ফেলার কারণে মহাকাশে হারিয়ে যাওয়া থেকে রক্ষা পায়। তখন লুইস দড়িটি টেনে তাকে নিজের কাছে নিয়ে আসে। এরপর স্পেসক্রাফট
থেকে তাদের দুজনকে টেনে ভেতরে নিয়ে আসা হয়। সহকর্মীকে কাছে ফেরত পেয়ে মার্ক আনন্দে কান্না করে দেয়। এ যেন মার্কের পুনর্জন্ম। স্পেসক্রাফটে থাকা সকলের মাঝে আজ আনন্দের মিছিল, যেমনটা পুরো পৃথিবীর মানুষের মাঝে। তারা আজ এক অসম্ভব কাজকে সম্ভব করে দেখিয়েছে। এই অভিযানের একটা পার্ট হতে পেরে সবাই আনন্দে আত্মহারা। সবার চোখে আজ আনন্দের কান্না। তারপরে আরো অনেকগুলো মাস পর স্পেসক্রাফটের 6 জন অপরাজয়ী দুঃসাহসী বিজ্ঞানীদের নিয়ে পৃথিবীতে সেই সম্পূর্ণটা পদার্পণ করে। তারপর কেটে যায় বেশ কয়েকটা বছর। নাসা মঙ্গলে যাওয়ার জন্য আরেকটি মিশন লঞ্চ করে। মার্ক অ্যাস্ট্রোনট ক্যান্ডিডেট প্রোগ্রামে গিয়ে নতুন নভোচারীদেরকে মঙ্গলে কাটানো সেই দিনগুলোর দুঃসাহসী বর্ণনা দেন। এক এক করে কাটানো সেই দিনগুলোর চরম মানসিক বিপর্যয়কে মানিয়ে নিয়ে বেঁচে থাকার জন্য তার সেই লড়াই সবাইকে বলতে শুরু করে। শুষ্ক লাল মাটিতে ফসল ফলানোর গল্প, যেই গ্রহতে নাকি পানিও নেই। এভাবেই মার্কের মঙ্গল অভিযান থেকে ধারণা নিয়ে বেরিয়ে পড়ে এক নতুন নভোচারীদের দল, নতুন কোনো সত্য আবিষ্কারের লক্ষ্যে। আর এখানেই শেষ হলো আমাদের আজকের গল্পটা। কোথাও কোনো বিষয় নিয়ে যদি কৌতূহল থাকে বা বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। বিষয়টা আমি পরবর্তী ভিডিওতে একদম শেষের দিকে অথবা কমেন্টে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাছাড়াও সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, ভালো লাগলে লাইক করুন। আর এই যে স্ক্রিনে আরও একটা ভিডিও ভেসে উঠেছে, ক্লিক করে দেখা শুরু করতে পারেন। অবশেষে ভিডিওটা আপনি এই পর্যন্ত দেখেছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ।